প্রধানমন্ত্রীর ১৩ নম্বর সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিএনপিতে যোগ দিয়েই সংসদ সদস্য পদে মনোনয়ন পান। নির্বাচনে পরাজয়ের পর পেলেন প্রধানমন্ত্রীর সহকারীর পদ। এর আগে ১২ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকারী হিসেবে নিয়োগ করেছেন। তারা সবাই অনির্বাচিত। ১৩ জন সহকারী ছাড়াও ১০ জন উপদেষ্টাও আছে প্রধানমন্ত্রী। এছাড়া প্রেস সচিব, একান্ত সচিব সহ বিভিন্ন সচিবিক পদেও চুক্তিভিত্তিক নিয়োগ আছে। প্রধানমন্ত্রীর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে তার অনেক মানুষের সহযোগিতা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি যাদের নিয়োগ করেছেন তারা সবাই অনির্বাচিত। অনেকে আবার সংসদ নির্বাচনে পরাজিত হলেও এমন অনেক দায়িত্ব পেয়েছেন যেগুলো আসলে জনপ্রতিনিধির কাজ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ১৫ আসনে পরাজিত প্রার্থী শফিকুল ইসলামকে। আবার ঢাকা ১৬ আসনে পরাজিত আমিনুল হককে দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঢাকা দক্ষিণেও প্রশাসক হিসেবে আছেন অনির্বাচিত আব্দুস সালাম। গাজীপুর সিটিতে আছেন আরেক অনির্বাচিত শওকত হোসেন সরকার। খুলনাতে দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে। একইভাবে দেশের প্রতিটি জেলা পরিষদেও প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত নেতাদের। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এদের অনেকেই হয়তো আবার এসব পদে নির্বাচনও করবেন। বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিদের বসার সুযোগ নেই। সংবিধানের ৫৯ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। সংবিধানের কোথাও অনির্বাচিত প্রশাসক রাখার সুযোগ রাখা হয়নি। এ নিয়ে উচ্চ আদালতের রায়ও আছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি ইউনূস আমলে স্থানীয় সরকারগুলো ভেঙে দিয়ে সেখানে বছরের পর বছর অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। একই ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারও। গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার বলতে শুধু জাতীয় সংসদকে বোঝানো হয় না, স্থানীয় সরকার হলো সরকারের সবচেয়ে বড় অংশ। কাজে নির্বাচিত সরকার মানে প্রশাসনের সব স্তরেই নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্ব নিশ্চিত করা। অথচ সরকারের এই সবচেয়ে বড় অংশটি এখন চলছে অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে। তাদের একটা অংশ আবার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। বিশেষ করে রাশেদ খানকে নিয়ে বিতর্ক অনেক। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ২ দিন আগেও তিনি ছিলেন গণ অধিকার পরিষদের নেতা। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করলেও বিএনপিকে নিয়ে সমালোচনাও ছিল দলটির। ২০২৪-এর আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দলের প্রধান নেতা নুরুল হক নূর এবং রাশেদ খানের অনেক মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নমিনেশন পেতে শেষ পর্যন্ত দল ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান, কিন্তু নির্বাচনে পরাজিত হন। এরপর আবার গণ অধিকার পরিষদে ফিরে আসবেন এমন গুঞ্জন ছড়ায়। দলের সভাপতি নুরুল হক নূর বলেন, রাশেদ খান যদি গণ অধিকার পরিষদে আসতে চায় তাহলে তাকে ফিরিয়ে নেওয়া হবে। নূর জানান, তার ধানের শীষ নিয়ে নির্বাচন করাটা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই হয়েছিল। অর্থাৎ রাশেদ খান গণ অধিকারের আদর্শ ত্যাগ করে বিএনপির আদর্শ গ্রহণ করেননি। নুরুল হক নূর নিজেই বলেছেন, সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে কারণে গণ অধিকার পরিষদ রাশেদের পদ এখনো কাউকে দেয়নি। হাসান মামুন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। যে রাশেদ খান বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেননি, তিনি মাঝে মাঝে এমন বক্তব্য দিচ্ছেন মনে হয় তিনি বুঝি এখন বিএনপির কাণ্ডারি। বিশেষ করে জামাত প্রসঙ্গে তার বক্তব্য বিএনপির হাই কমান্ডের বক্তব্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই অবস্থায় তাকে প্রধানমন্ত্রী সহকারী করা নিয়ে বিএনপির মধ্যেই অনেক ডিবেট আছে। বিএনপির অনেক বঞ্চিত ও ত্যাগী নেতা থাকার পরেও রাশেদ খানের মতো কয়েক মাসের বিএনপি নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়াতে অনেকেই বিস্মিত। এখানে মনে রাখা দরকার, রাশেদকে নিয়ে তার দলের ভেতরেই অনেক অভিযোগ আছে। কোটা আন্দোলনের সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানই তার বিরুদ্ধে আন্দোলনকে ব্যবহারের অভিযোগ এনেছিলেন। মশিউর পরে দল ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। গণ অধিকার পরিষদের পেশাজীবী সংগঠন পেশাজীবী পরিষদের জেলা সভাপতি রাসেল আহমেদ রাশেদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ করেছেন। এ ধরনের বেশ কিছু অভিযোগের নিষ্পত্তি হয়নি। রাশেদ খানের ব্যক্তিগত রাজনৈতিক পরিক্রমাও বেশ জটিল। আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের আশ্রয়ে ছিলেন নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের প্রায় সব নেতা। এরপর ছাত্র অধিকার পরিষদ, পরে গণ অধিকার পরিষদ করে। সেখানেও আবার রেজা কিবরিয়াকে সভাপতি করে এক দফা দল গোছানো, পরে সেখানে ভাঙন, রাশেদ খানের সভাপতি হওয়া, পরে আবার সাধারণ সম্পাদক হওয়া,
সবশেষ বিএনপিতে যোগ দেয়া। এর মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ থেকে এমপি হয়েছেন, কিন্তু রাশেদ খান ফেল করেছেন। এখন প্রধানমন্ত্রীর সহকারী হওয়ায় রাশেদ খানের প্রোটোকল কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে তাকে দেওয়া হয়েছে সচিবের মর্যাদা। বাংলাদেশের প্রোটোকল অনুসারে সচিব এমপির চেয়ে 3 ধাপ নিচে। এমপি যেখানে প্রোটোকলের 13 নম্বরে, সচিব সেখানে 16 নম্বরে। প্রোটোকল যাই হোক না কেন, প্রশাসনে অনির্বাচিত নিয়োগ যে অনেক বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। এমনকি সরকারের যেসব দায়িত্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা সেখানেও তারা নেই। সরকার অবশ্য আশ্বাস দিয়েছে দ্রুতই স্থানীয় নির্বাচন হবে। তাহলেই কেবল সরকারের প্রতিটি স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত করা সম্ভব হবে।